আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বৈঠকের কথা অস্বীকার করল ইরান, তবুও কাতারের পথে মার্কিন দূত। যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে, বললেন পেজেশকিয়ান। আফগানিস্তানে হামলা পাকিস্তানের, আগ্রাসন বলছে ভারত। এবং এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। কাতার যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বর্তমানে কাতারের রাজধানী দোহার পথে রয়েছেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে। যদিও দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হওয়ার তথ্য নাকচ করেছে ইরান। সিএনএনের খবরে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, উইটকফ দোহার উদ্দেশ্যে রওনা হয়েছেন, তবে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে একই বিমানে যাচ্ছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে সোমবার ট্রাম্প বলেন, মঙ্গলবার 30 জুন দোহায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রে বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পরও সমঝোতা স্মারক নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। তবে ইরান সোমবার জানিয়ে দিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়ের আলোচনার বৈঠক নির্ধারিত নেই। তেহরানের ভাষ্য, এখন তাদের প্রধান লক্ষ্য সমঝোতা স্মারকের বাস্তবায়ন, চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনায় যাওয়া নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সমঝোতা স্মারক অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি তাদের অঙ্গীকার পালন করে তাহলে ইরানও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। খবর বার্তা সংস্থা মেহের। ইরানি প্রেসিডেন্ট বলেন, ইরানের নীতি যুক্তি নির্ভর হলেও প্রয়োজনে দেশের প্রতিরক্ষা হবে দৃঢ় ও কঠোর। তিনি বলেন, সমঝোতা একতরফা বিষয় নয়। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারক মেনে চলে তাহলে আমরাও আমাদের অঙ্গীকার পূরণ করব। তিনি আরও বলেন, অযৌক্তিক হুমকি ও ভিত্তিহীন চাপের মুখে আমাদের অবস্থান হলো যুদ্ধবোধ ও মানবিক মর্যাদার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া, তবে প্রয়োজন হলে আমরা দৃঢ় ও সাহসিকতার সঙ্গে নিজেদের রক্ষা করব। তার এই মন্তব্য এমন সময় এলো যখন গত কয়েকদিনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। এতে 18 জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির চাপের মুখে পড়েছে। রোববার যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ওই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনস্থ সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করার ক্ষমতা বহাল রেখেছে, তবে একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের স্বাধীনতা সুরক্ষিত থাকবে বলে পৃথক রায় উল্লেখ করেছে আদালত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত মানুষ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি ট্রাম্পকে অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত নেতা হিসেবে বর্ণনা করেছেন। শনিবার ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে হ্যানোভারে ডেমোক্রেটিক পার্টির আয়োজিত এক নৈশভোজে প্রধান বক্তার বক্তব্যে বাইডেন এসব মন্তব্য করেন। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। প্রায় 10 মিনিটের বক্তব্যে বাইডেন ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের বিভিন্ন প্রকল্পের সমালোচনা করেন। তিনি বলেন, হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে সেখানে একটি বলরুম নির্মাণ, জন এফ কেনেডি পারফর্মিং আর্টস সেন্টারের ভবনে নিজের নাম যুক্ত করা, নিজের সম্মানে বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা এবং $1,47,00,000 সংস্কার প্রকল্পের পরও লিঙ্কন মেমোরিয়ালের প্রতিফলন পুকুরে শৈবালে বিস্তার, এসব ট্রাম্পের ব্যক্তিগত আত্মপ্রদর্শনের উদাহরণ। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টারও সমালোচনা করেন বাইডেন। এই হামলার ঘটনায় দণ্ডিত ব্যক্তিদের পরে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমা ঘোষণা করেছিলেন। এসব প্রসঙ্গ তুলে বাইডেন বলেন, বাহ, কি ভয়ঙ্কর পরাজিত মানুষ। বিশেষ করে প্রতিফলন পুকুরের সংস্কার প্রকল্পটি এই প্রশাসনের আত্মমুগ্ধতা ও অযোগ্যতার চেয়েও বড় একটি বিষয়কে সামনে এনেছে। বাইডেনের মতে এটি আরও ভয়ঙ্কর কিছু প্রতিফলিত করে, আর তা হলো দুর্নীতি।
প্রকাশ্য ও বেপরোয়া দুর্নীতি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রশাসনে এত বড় মাত্রার দুর্নীতি দেখা যায়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়েও সমালোচনা করেন বাইডেন। তিনি অভিযোগ করেন, ট্রাম্প ন্যাটো সামরিক জোটকে ইচ্ছাকৃতভাবে দুর্বল ও ধ্বংস করার পথে এগিয়েছেন। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধের পর ন্যাটো জোট আরও চাপে পড়েছে। বাইডেন বলেন, তিনি বিশ্বের কাছে যুক্তরাষ্ট্রের মর্যাদা ইতিহাসের যে কোনো প্রেসিডেন্টের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত করেছেন। আফগানিস্তানের 3টি প্রদেশে গত রোববার রাতভর সশস্ত্র একটি গোষ্ঠীর আস্তানায় আঘাত হেনেছে পাকিস্তান, এমন দাবি ইসলামাবাদের। পরদিন গতকাল সোমবার সকালে আফগানিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান সরকার। এর আগে গত সপ্তাহে করাচিতে সিন্ধু রেঞ্জার্সের একটি ঘাঁটিতে হামলায় পাকিস্তানের আধা সামরিক বাহিনীর 3 সদস্য নিহত হন, আহত হন 4 জন। রোববারের হামলা নিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবি, আফগানিস্তানে পাকতিকা ও কুনার প্রদেশে এই হামলা চালানো হয়েছে। এতে 25 জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। একই রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাউর এলাকায় আলাদা একটি স্থল অভিযানে জামাতুল আহরারের একজন জ্যেষ্ঠ কমান্ডার সহ বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। করাচিতে গত সপ্তাহে হামলার দায় স্বীকার করেছিল এই জেইউএ। গোষ্ঠীটি হল তেহরিক-ই-তালেবানের একটি শাখা। তারা পাকিস্তান তালেবান বা টিটিপি নামেও পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে ঘটে যাওয়া বহু ভয়াবহ বোমা হামলা এবং হত্যাকাণ্ডের পেছনে হাত রয়েছে টিটিপির। পাকিস্তানের অভিযোগ, এমন সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রশ্রয় দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। আফগানিস্তানের শাসক তালেবানরা টিটিপির চেয়ে আলাদা। তারা দাবি করেছে, রোববার পাকিস্তানের হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হামলায় আহত শিশুদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। তার অভিযোগ, রোববার পাকিস্তান আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। এতে ডজন খানেক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। কোনো পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা। তবে গত সপ্তাহে করাচিতে হামলা, আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলা এবং দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্য এখন একটি নিয়মিত ঘটনার পরিণত হয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর হামলা চালানোর পরও নিজ ভূখণ্ডে বোমা হামলা ও হত্যাকাণ্ডের শিকার হচ্ছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, নিজেদের কৌশল পুনর্মূল্যায়নের সময় এসেছে ইসলামাবাদের। করাচিতে সিন্ধু রেঞ্জার্সের ঘাঁটিতে হামলা হয় 27 জুন। জেইউএ এই হামলার দায় স্বীকার করেছে। ওই হামলায় 3 রেঞ্জার্স সদস্য নিহত হন। পাল্টা গুলিতে 3 হামলাকারী নিহত হন। এক হামলাকারীকে জীবিত আটক করা হয়। পাকিস্তানি নিরাপত্তা সূত্রে দেওয়া তথ্য মতে, আটক ব্যক্তির নাম ওসমান আলী। তিনি আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালাবাদ এলাকার বাসিন্দা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তথ্য অনুযায়ী জেইউএর ঘাঁটি নানগারহার প্রদেশে। পাকিস্তানের তদন্তকারীদের ভাষ্য, ওসমান আলী জানিয়েছেন, তাদের দলটি হামলার 7 দিন আগে আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশ করেছিল। এই হামলা ছিল 2023 সালের ফেব্রুয়ারির পর করাচিতে সবচেয়ে বড় পরিসরে হামলা। সে সময় টিটিপি যোদ্ধারা করাচির একটি পুলিশ কার্যালয়ে হামলা চালিয়ে 4 জনকে হত্যা করেছিলেন। টিটিপির সঙ্গে জেইউএর সম্পর্ক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। 2007 সালে টিটিপি গঠিত হয়। পাকিস্তানের বিরুদ্ধে এখনও এটি প্রধান সশস্ত্র নেটওয়ার্ক। ইসলামাবাদের মতে, টিটিপি মূলত আফগানিস্তান থেকে পরিচালিত হয়। 2014 সালে টিটিপি থেকে আলাদা হয় জেইউএ। 2020 সালে আবার যোগ দেয়। তবে 2025 সালের প্রথম দিকে আবার আধা স্বাধীন অবস্থায় চলে যায় জেইউএ। 2025 সালের ফেব্রুয়ারিতে টিটিপি যখন নতুন নেতৃত্ব নিয়োগের ঘোষণা দেয়, তখন জেইউএ কোনো গুরুত্বপূর্ণ পদ পায়নি। যদিও দুই পক্ষের মধ্যে তখন আনুষ্ঠানিক কোনো ফাটলের ঘোষণাও আসেনি। আফগানিস্তান ও পাকিস্তান অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী বিশেষজ্ঞ এহসানুল্লাহ টিপু মসজিদ বলেন, করাচির হামলাটি মূলত নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণ করার জন্য জেইউএর একটি চেষ্টা ছিল। টিপু মসজিদের ভাষ্যমতে, জেইউএ এই হামলা করে বার্তা দিতে চেয়েছে, পাকিস্তানের ভেতরে বড় ধরনের হামলা চালানোর ক্ষমতা তাদের এখনও রয়েছে। গোষ্ঠীটি দেখাতে চায়, টিটিপির সাহায্য ছাড়াই তারা গুরুত্বপূর্ণ কৌশলগত নিরাপত্তা স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক হামলাকারী পাঠাতে পারে। আগে থেকে টিটিপির নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে কট্টরপন্থী গোষ্ঠীগুলোর অন্যতম জেইউএ। 2016 সালের লাহোরের গুলশান-ই-ইকবাল পার্কে ইস্টার সানডের দিন বোমা হামলার দায় স্বীকার করেছিল তারা। ওই হামলায় 70 জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। এছাড়া 2025 সালের নভেম্বরে ইসলামাবাদের এক আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলায় 12 জন নিহত হন। সেটিও ওই গোষ্ঠীর কাজ বলে ধারণা করা হয়।